বাংলাদেশে আজকে অর্থাৎ যেই দিনটি আজকে পার করছি আমরা বা কিছুক্ষণের মধ্যেই পার করব, এই দিনটি এবং আগামীকালকে যেই দিনটি আসছে খুবই তাৎপর্যপূর্ণ। কয়েকটি ঘটনা আছে এর মধ্যে। সবচেয়ে আলোচিত বা সবার নজর যেদিকে সেটি হচ্ছে আগামীকালকে এই আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেটিকে এখন সহজ ভাষায় অনেকেই তাজুলের আদালত বলতে পছন্দ করেন। সেই আদালতে বাংলাদেশ সেনাবাহিনীর আটককৃত বা সেনাবাহিনীর হেফাজতে থাকা কর্মকর্তাদের হাজির নিয়ে খুবই কথাবার্তা চলছে, জল্পনা কল্পনা চলছে কি হবে। এবং ক্যান্টনমেন্টের মধ্যে বড় প্রশ্ন উঠেছে, ওয়াকারুজ্জামান যিনি সেনাপ্রধান তিনি কি তার কর্মকর্তাদের যাদেরকে তিনি হেফাজতে রেখেছেন, হেফাজতে রাখা মানেই কিন্তু আটক বা গ্রেপ্তার নয়। এমনও হতে পারে যে তাদেরকে শাস্তিও দেওয়া হতে পারে, অথবা তাদেরকে নিরাপদ হেফাজতেও রাখা হতে পারে। এখন তাদেরকে কি ডক্টর ইউনূসের হাতে তুলে দিবেন, এই প্রশ্নটি বড় হয়ে উঠেছে। এবং আজকে সারাদিন এটি এখন বাংলাদেশের মিডিয়াতেও কিন্তু এই বিষয়টি সরকার থেকে বলা হয়েছে, যদি আদালতে সোপর্দ করা না হয় তাইলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে। কি করবেন ওয়াকারুজ্জামান? ডক্টর নূর নবী, আপনার কোথা থেকে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন? আপনি ঠিকই বলেছেন, কোথা থেকে শুরু করব। এই বিষয়টা বাংলাদেশের অস্তিত্বের জন্য একটি পরিস্থিতি, এবং এটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, এই সংকটটা সৃষ্টি করা হয়েছে। এবং আমি মনে করি এটা একটা বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, তারই একটি অংশ। এবং বাংলাদেশকে ধ্বংস করার নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস। সে বিদেশি শক্তি, জামাত শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী, এদের সবার পাপেট। মনে হচ্ছে যে আমি তাকে ইউনূসকে ফলো করি অনেক দিন যাবৎ, নোবেল প্রাইজ পাওয়ার আগে থেকে। এখন এই সমস্ত ঘটনা থেকে মনে হচ্ছে যে তাকে ট্রেনিং করা হয়েছে বাংলাদেশে ধ্বংস করার জন্য। আমার এই মন্তব্যের পিছনে অনেক যুক্তি আছে, প্রমাণ আছে, তো সেই বিষয়ে যাব না। তো এই যে সংকটটা, সেনাবাহিনী বাংলাদেশের যতগুলা প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটি বিশ্বস্ত এবং দায়িত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, যাদের প্রধান দায়িত্ব দেশের বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা এবং আভ্যন্তরীণ শত্রুর থেকেও দেশকে রক্ষা করা। এই দায়িত্বটা তারা কতটুকু পালন করেছে সেটা এই পরিস্থিতিতে আলোচ্য বিষয়, যা বিতর্ক হতে পারে। কিন্তু ওভারঅল একটি অন্যতম প্রতিষ্ঠান একটা আধুনিক রাষ্ট্রের অস্তিত্বের জন্য। কি হয়েছে গত 9 মাসে, গত 15 মাসে? পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে, আইন শৃঙ্খলা নাই বললে চলে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেশন করা হচ্ছে, নারীদের কোনো সুরক্ষা নেই, ঘরে এসে নারীদেরকে রেপ করা হচ্ছে। এর পরেও কিন্তু সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান ছিল। এখন মনে হচ্ছে এটাকে ধ্বংস করার জন্য এই যে সংকটটা সৃষ্টি করা হয়েছে, এটা আর কিছুই না। এই যে 25 জন সেনাবাহিনীর এবং কারেন্টলি যারা সার্ভ করতেছে এইরকম 15 জন সহ, এদের বিরুদ্ধে এইভাবে একটা অভিযোগ আনা এবং তাদেরকে অ্যারেস্টের জন্য অর্ডার দেওয়া, কোর্টে হাজির হওয়া, একটা বাইরের একটা ইনস্টিটিউশন আইসিটি, যেটা অবৈধ। কারণ এই সরকার অবৈধ। এই সরকার যে প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে সেটাও অবৈধ। এই জন্য এই আইসিটি প্রতিষ্ঠা করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই। তাদের এই আভ্যন্তরীণ দুর্নীতি বা আইন ভঙ্গের জন্য বিচার কেন আইসিটির আন্ডারে হবে? তারপরে আবার সেনাবাহিনী যারা কর্মরত,
তো এগুলোর থেকে প্রমাণ হয় যে এই সংকট সৃষ্টি করা হয়েছে। এই জন্য আপনারা যেমন বিভিন্ন সিনারি যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা জানি দেশের আইনে সেনাবাহিনীর কোনো সদস্য যদি কোনো অন্যায় করে, সেনা আইনে তাদের বিচার হবে, কোর্ট মার্শাল হবে। এবং সেই কোর্ট মার্শালে কি হয়, কোর্ট মার্শালেও একজন অভিযুক্তের পক্ষে একজন থাকে, আবার সেনাবাহিনীর পক্ষে একজন লয়ার থাকে। দুইজন লয়ার, তারা আর্গুমেন্ট করে কি হবে বিচার, কি শাস্তি হবে বা খালাস হবে, সেগুলো নির্ধারণ করা হয়। তো এইখানে আইসিটির আন্ডারে তারা যাওয়ার কথা নয়। তারা যদি বিশেষ করে যে 15 জন ইন সার্ভিস, তারা যদি কোনো অপরাধ করে থাকে তাদের বিচার হবে সেনা আইনে। তারপরে এই সেনাবাহিনীর, বিশেষ করে সেনা প্রধানের ভূমিকা, সে তো লম্বা কাহিনী। তো সে এই যে সংকটটা সৃষ্টি হয়েছে, এটা সমাধানের জন্য কি সঠিক পদক্ষেপ সে নিয়েছে? প্রথমত, একজন মেজর জেনারেল, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল নামটা ভুলে গেলাম, সে প্রেস কনফারেন্সে বলল তারা কোনো নোটিশ পায়নি অ্যারেস্টের। তাহলে কিসের ভিত্তিতে এদেরকে ক্লোজ করলো বা অ্যারেস্ট করলো? বলে কিসের জন্য? পত্রিকায় দেখেছে। একটা ইনস্টিটিউট বা ইনস্টিটিউশন, তারা পত্রিকায় অভিযোগশনে তাদেরকে অ্যারেস্ট করবে? তারপরে তাদেরকে ক্লোজ করা হলো বা সেনাবাহিনীতে, সেনা নিবাসে তাদেরকে আন্তরীণ করা হলো। তাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সংগঠনরা তাদের ফুল ব্লোন ছবি দিয়ে তাদেরকে জুতা পেটা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এরা তো অভিযুক্ত, এখন তো এরা শাস্তি বিচারে তারা তো অপরাধী বিচার নির্ধারিত হয়নি। তো তাদেরকে অপমান করছে। এরা সব সিনিয়র লেভেলের, কর্নেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, এবং কি বলে, আর্মিতে একটা ভেরি সেন্সিটিভ রেসপন্সিবল বিভাগ আছে, সেটা হলো ডিজিএফআই। এর ভিতরে 5-6 জনই হলো ডিজিএফ এর প্রাক্তন কর্মকর্তা। তারা সরকারের নির্দেশে দায়িত্ব পালন করে থাকে। তারা যদি কোনো ভুলও করে থাকে, সেটার বিচার তো হবে সেনা আইনের আন্ডারে, আইসিটির কোর্টে কেন? এবং এটার যে চিফ প্রসিকিউটর, সে তো হলো একজন জামাত শিবিরের লোক, মুক্তিযুদ্ধ বিরোধী লোক। যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয় তখন সে তাদের পক্ষে লড়েছে। তো প্রথমত আইসিটি টাই অবৈধ, তারা এই বিচার করতে পারে না। আর এর যে প্রসিকিউটর, তারও নিয়োগটাও অবৈধ। এবং যেভাবে সে হ্যান্ডেল করতেছে আইসিটির অ্যাক্টিভিটি গুলো, শেখ হাসিনার বিরুদ্ধে কেস, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কেস, বিচার হওয়ার আগেই সে রায় দিয়ে দিচ্ছে, এরকম একটা ভাব। তো এই সংকট নিরসনের উপায় কি হতে পারে? উপায় হতে পারে যার উপরে নির্ভর করবে সেনাবাহিনীর ইনস্টিটিউশনের ইন্টিগ্রিটি, একতা, এবং তার ফলে দেশের সার্বভৌমত্ব বা দেশে কি হবে সেটার উপরে নির্ভর করে। কাজেই এই সংকটটা ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি এটা গুরুত্বপূর্ণ একটা সংকট। এটাকে সেনা প্রধানের দায়িত্ব হবে নায়ক হিসেবে, লিডারশিপের যে সে একজন লিডার, সেটার বিচক্ষণতায় এটার হ্যান্ডেল করা তার উচিত হবে। এখন যদি আমি শেষ করছি, এখন যদি সে এই আইসিটির কোর্টে হস্তান্তর করে, আইসিটি মানে তো ইউনুসের সাথে একবার তার কনফ্রন্ট হয়, আবার হাত মিলায়। তো এই অবস্থায় যদি সেনাবাহিনীর এই অফিসারগুলোকে আইসিটি কোর্টে হস্তান্তর করে কালকে, তাহলে আর্মির ভিতরে, এটা আর্মির মান সম্মানের ব্যাপার, র্যাঙ্ক অ্যান্ড ফাইলে এটা নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তারা ক্ষুব্ধ। অথচ ইউনুসের একটা সমর্থক গোষ্ঠী আর্মিতে, যারা বিএনপি, জামাতপন্থী, শিবিরপন্থী অথবা প্রো পাকিস্তানি,
তা এই অফিসার গুলো 25 জন অফিসার, মোস্ট অফ দেম, পসিবলি অল অফ দেম, শেখ হাসিনার সরকারের আন্ডারে এরা কাজ করেছে এবং তারা প্রধানমন্ত্রী বা ডিফেন্স মিনিস্টারের নির্দেশে তারা কাজ করেছে। তো এইটা তো একটা ষড়যন্ত্র হতে পারে যে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের পক্ষের যে সমস্ত অফিসার আছে, প্রাক্তন এবং বর্তমান, এদেরকে যদি এইভাবে শাস্তি দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে সেনাবাহিনীতে এখনো অধিকাংশ র্যাঙ্ক অ্যান্ড ফাইল সেনাবাহিনীর মেম্বার তারা মুক্তিযুদ্ধের পক্ষে। তো তাদের প্রতি একটা সিগন্যাল দেওয়া হবে যে তোমরা এই মুক্তিযুদ্ধের পক্ষের চেতনায় থাকতে পারবে না আর্মিতে, এটা একটা সিগন্যাল। তো প্রথমত এর ফলে আর্মিতে অনৈক্য হবে এবং একটা সিভিয়ার রিয়াকশন হতে পারে, রক্তপাতও হতে পারে। কারণ আমরা যতটুকু জেনেছি আর্মিতে 3টা ভাগ, একটা হলো জামাত শিবির প্রো পাকিস্তানি, আরেকটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে, আরেকটা হলো কাইন্ড অফ প্রফেশনাল নিরপেক্ষ, তারা চায় আর্মির ভিতরে ইউনিটিটা থাকুক। তো যতটুকু আমি জানি যে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং যারা নিউট্রাল, যারা প্রো পাকিস্তান বা প্রো জামাতি না, তারা চায় আর্মির ইউনিটিটা থাকুক এবং তারা চায় যে যদি এদের বিচার হয় তাহলে আর্মির সম্মান হানি হবে, তারা ভবিষ্যতে কোনো কিছু ইফেক্টিভলি কাজ করতে পারবে না। এই যে বলা হচ্ছে যে যদি ইলেকশন হয় ফেব্রুয়ারিতে, আমি যদি বলছি, তাহলে আর্মি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, কারণ এই সরকারের কোনো কাঠামো নাই ইলেকশন কন্ডাক্ট করা, পুলিশ বাহিনী অকার্যকর, আমলাকে ধ্বংস করা হয়েছে। তো এই অবস্থায় একমাত্র যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে একমাত্র সেনাবাহিনী এটাকে কন্ডাক্ট করতে পারবে। কিন্তু যদি এই অফিসারদেরকে যদি আইসিটির মানে বানরের হাতে কি বলে মুরগি দেওয়ার মতো অবস্থা হবে, ইউনুস কন্ট্রোল করবে, আর ইউনুসের উদ্দেশ্যই হলো মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু তাদেরকে ধ্বংস করা, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা। সেই এই সুযোগে এই অফিসার গুলাকে সে খেয়ে ফেলবে, তাদেরকে শাস্তি দিবে। এবং আইসিটি আইন সংশোধন করে এমন ফানি ক্লজ রেখেছে যে অভিযোগ হলেই চাকরি হারাবে যদি তারা শাস্তি পায়। বিচার তথ্যপত্র দিয়ে বিচার বিবেচনা করে তাদেরকে যদি অভিযুক্ত করা হয়, তারা যদি শাস্তি পায়, তখনই তার চাকরি যাবে। আর অভিযুক্ত হলে চাকরি কেন যাবে? তো এই সমস্ত ঘটনাগুলো মিলে মনে হচ্ছে যে এটা একটা গভীর ষড়যন্ত্র, আর্মিকে ধ্বংস করা, যেমন ভাবে পুলিশ ধ্বংস করা হয়েছে, আর্মিকে ধ্বংস করা মানে দেশটাকে ধ্বংস করা। জি, আমি যদি একটু আপনার বিশ্লেষণ থেকে একটু বুঝতে চাই, বা যারা এখন দেখছেন, পরে দেখবেন, তারাও যদি বুঝতে চান, উদাহরণ দিয়ে, যেমন এখন আর্মির যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর যিনি প্রধান আছেন, তিনি বা মহাপরিচালক, তিনি তো বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তার নির্দেশ ছাড়া তো তিনি কোনো কিছু করতে পারবেন না, তার কাছে জবাবদিহি করতে হয়। এই যে 5 জন সাবেক ডিজিএফআই প্রধান যারা ছিলেন, তাদেরকে যেই অভিযোগে আটক করা হলো বা চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো বা আটক রাখা অবস্থায় আছে, এখন তাদেরকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া কথা বলা হচ্ছে বা আদালতে সোপর্দ করার কথা বলা হচ্ছে। তাইলে তো প্রশ্ন উঠতে পারে না যে এই 5 জন ডিজিএফআই প্রধান বা আরো যারা কর্মকর্তা আছেন, তাদের সময় যারা সেনাপ্রধান ছিলেন, তাহলে তো তাদের এবং বর্তমানে ওয়াকারুজ্জামান তো একই অপরাধে অভিযুক্ত হওয়ার কথা, একই অভিযোগে অভিযুক্ত হওয়ার কথা। কারণ চিফ যার আন্ডারে থাকবে, ওনারা তো ওই সেনাপ্রধানের আন্ডারেই কাজ করেছেন। যেমন আইকেবি ইকবাল করিম ভূঁইয়া, যিনি 5ই আগস্ট শেখ হাসিনার সরকার উৎখাতে বড় ভূমিকা পালন করেছেন, তিনি তো শেখ হাসিনার সময়ই সবচেয়ে বেশি সুবিধাজনক এবং সুবিধা ভোগ করা একজন সেনা প্রধান ছিলেন। তো তাইলে তারও তো এখন বিচারের আওতায়, তাকেও আনা দরকার। এই বিষয়গুলো কি আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে কেন ঘটছে?
ওই আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এটার জবাব হলো সেই গভীর ষড়যন্ত্র সেনাবাহিনীকে ধ্বংস করা। আপনি যে এক্সাম্পলটা দিলেন যে এই কারেন্ট ডিজিএফআই যদি এই যে অফিসারদের বিচারে সমর্থন করে, সেও ভবিষ্যতে ফেসে যাবে। এবং সেনা প্রধান আপনি উল্লেখ করেছেন, সেনা প্রধান ও ফেসে যাবে এই জন্য যে তার আন্ডারে কারেন্ট ডিজিএফআই কাজ করছে, আগে যারা ছিল তারাও হয়তো কাজ করেছে। তো এটা হলো যে আপনি গাছের ডালে বসে সেই ডাল কাটার মতো অবস্থা। এই কারেন্ট ডিজিএফআই এবং ওয়াকার যদি এই অফিসারদেরকে কালকে হাজির করে আইসিটির কোর্টে, তাহলে তারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে তারা এই অভিযোগে অভিযুক্ত হবেন, তাদের চাকরি যাবে, তাদের বিচার হতে পারে এবং আইকেবি সহ। কারণ এই আপনি যদি আমি একটু মন্তব্য করি এই ভদ্রলোকের ব্যাপারে, যে সে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। সে রিটায়ার করে সে কলকারখানা ইন্ডাস্ট্রি নিয়েছে, শুনেছি যে সে কি বলে ওটাকে পাওয়ার প্ল্যান্টের হয়েছে, তার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বাররা সুবিধা করেছে। অথচ গত জুলাই আগস্টের যে ছাত্রদের আন্দোলন, সেইখানে সেটাকে সমর্থন করেছে, তার ইয়েতে সে মিছিল করে র্যালি করেছে, রিটায়ার আর্মি অফিসারকে কি বলে অর্গানাইজ করেছে। তো কাজেই সেও একটা দেশদ্রোহী সরকার বিরোধী একটি কাজ করেছে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই কারেন্ট এটাকে যদি ওয়াকার এবং কারেন্ট ডিজিএফআই বা আদার অফিসার যদি এই অফিসারদেরকে আইসিটির হাতে ফেলে দেয়, তাদেরকে সে ওদের হাতে তুলে দেয়, তাহলে তারাও আলটিমেটলি এই অভিযোগে ভিকটিম হবে। এবং ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য দেখলাম অডিও, তিনি বলেছে যে সুন্দর কথা বলেছে যে এই যে অভিযোগ এখন এই 25 জনের বিরুদ্ধে, এই অভিযোগ হেঁটে হেঁটে আস্তে আস্তে ওয়াকারের বিরুদ্ধে আসবে, সেইখান থেকে রেহাই পাবে না। তো কাজেই এটা সমাধানটা কি? সমাধান হলো আমি যেটা উপমা দিয়ে আগে বলেছি অন্য একটা অনুষ্ঠানে, যে আপনার যদি ক্যান্সার হয় তো তার কতগুলো সাইড এফেক্ট হতে পারে, মাথা ব্যথা, জ্বর, শরীর, এগুলা যদি আপনি চিকিৎসা করেন, ক্যান্সারের চিকিৎসা না করে, তাহলে তো আপনি ক্যান্সারে মারা যাবেন। তো এই যে ইউনূস সরকারের যে ষড়যন্ত্র, দেশ বিরোধী, তারপরে পুলিশকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, এখন সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য সে এই ষড়যন্ত্র করছে। এইটা সমাধানের একমাত্র উপায় হলো এই সরকারকে উৎখাত করা। এবং এই সরকারকে যদি আপনি উৎখাত করেন, তাহলে আইসিটিও তো বিলুপ্ত হয়ে যাবে।